নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ের ভূমিপুত্রকে মনোনয়নপত্র প্রদানের দাবিতে বিজেপি সমর্থক অগণিত মানুষের বিশাল র্যালি। আসন্ন নির্বাচনে ভেবেচিন্তে উন্নয়নের স্বার্থে ভোট দেওয়ার আহ্বান বিধায়ক করিমউদ্দিনের। ঝটিকা সফরে শহর শ্রীভূমিতে এলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি কলকাতায় শ্রীহট্ট সম্মেলনীর 150তম বর্ষপূর্তি উদযাপন শিলচরে। MGNরেগা আইনের পরিবর্তে মিশন চালুর প্রতিবাদে কাঠিগড়ায় কংগ্রেসের অর্ধদিবস অনশন। এবারে সংবাদ বিস্তারিত। ধলাইবাসীরা যেভাবে স্থানীয় প্রার্থীকে প্রাধান্য দিচ্ছেন তাতে একটা কথাই উপলব্ধি করা যাচ্ছে যে ধলাইবাসীরা স্থানীয় প্রার্থী ছাড়া বহিরাগত কাউকেই ভোট দেবেন না। বিজেপি দলের হাইকমান্ড যদি ভুল করে ধলাই সমষ্টির বাহিরে থাকা কাউকে মনোনয়নপত্র প্রদান করেন তাহলে তার খেসারত দিতে হবে আসাম বিজেপির দলীয় হাইকমান্ডকে। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। কারণ এই বরাক উপত্যকা থেকেই সমগ্র আসামে বিজেপির উত্থান ঘটেছে। এক কথায় ধলাই বিজেপির অন্দরমহলে চলে থাকা কোন্দল আজ করতে পেরে কংগ্রেস দল তাদের ভিত মজবুত করতে মরিয়া হয়ে পড়েছে। আজ বিজেপি দলের হয়ে ভূমিপুত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করা 7 জন প্রার্থী অগণিত সমর্থকদের নিয়ে বিশাল র্যালি বের করেন। র্যালিতে বহিরাগত হাটাও, ধলাই বাঁচাও স্লোগান এলাকে কম্পিত করে। ঠিক সেভাবে ধলাই কংগ্রেসও বহিরাগত কাউকে প্রার্থী হিসেবে চাইছে না, সেটা নিশ্চিত। ধলাইতে বিজেপির উত্থান ও 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেস ও বিজেপির অবস্থান নিয়ে গতকাল অর্থাৎ রবিবার 11 জানুয়ারি তারিখে খবর সম্প্রচার করা হয়। এর প্রতিফলন দেখা গেছে মঙ্গলবার দিনে বিজেপি কর্মীরা স্থানীয় প্রার্থীকে টিকিট প্রদানের দাবিতে এত বড় র্যালি করতে পারেন বলে কেউই ভাবছিলেন না। 7 জন বিজেপি টিকিট প্রত্যাশী একযোগে বলেছেন ভূমিপুত্র চাই। এই 7 জনের মধ্যে যে কেউ টিকিট পাক না, তারা সেই প্রার্থীর হয়েই কাজ করবেন। আমরা ভারতীয় জনতা পার্টির সিম্বল পদ্মফুল স্থানে স্থানে অঙ্কন করার জন্য দলীয় নির্দেশ রয়েছে। আমরা সেই হিসাবে দলের বিভিন্ন অঞ্চল থেকে কর্মীরা এসেছেন এবং ওই থানার সামনে থেকে একটা র্যালি করে ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডল অফিসে এসে সেখানে পদ্মফুল অঙ্কন করা হয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা এসেছে, স্বেচ্ছায় এসেছে। আর মুদ্রা কথা হচ্ছে, আমাদের মুদ্রা কথা যে আমরা বাইরের প্রার্থী আবার চাই না, দলাই ভূমিপুত্র প্রার্থী হবে, সেটা দল সিদ্ধান্ত নেবে কাকে দেবে। আচ্ছা, বর্তমানে বিধায়ক যে আছেন তাই একজন দাবিদার বা তার কাজকর্ম নিয়ে আপনারা কতটুকু আশা করেন? আর দলাইবাসী সন্তুষ্ট নয়। হ্যাঁ, নিহার দাসের প্রতি কাজের এমন কোনো কাজ উনি করতে পারেনি যেটা দলাইবাসীর নজরে পড়ে। যেগুলো করছে এগুলো সব পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের প্রস্তাবের কাজ। উনি কি করেছেন? উনি তো ভালো করে অসমীয়া কথাও বলতে পারে না, হিন্দি কথাও বলতে পারে না, যার জন্য উনি যেটা আমাদের এই অঞ্চলের যে ভাষা, এই ভাষা উনি বলতে পারেন না। উনি বিধানসভায় কোনো কথা বলতে পারেনি। যেহেতু আমাদের অসমের রাজ্য ভাষা হচ্ছে অসমীয়া, আমরা সবাই অসমীয়া কথা বলতে হবে। আর আমরা জানি সেটা, আমরা বরাকবেলির মানুষ বাংলায় কথা বলি, কিন্তু ব্রহ্মপুত্রের মানুষ সকলেই অসমীয়া ভাষায় কথা বলে। অতএব মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি কোনো কথা বলতে যায়, উনি তো সেটা বুঝিয়ে বলতে পারেন না, যেহেতু উনি অসমীয়া ভাষা জানেন না। আসন্ন নির্বাচনে ভেবেচিন্তে উন্নয়নের স্বার্থে ভোট প্রয়োগ করতে সোনাইয়ের জনগণের প্রতি আহ্বান জানালেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। সোমবার বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে বাঁশকান্দি গোবিন্দপুর ও গোবিন্দপুর আলগাপুর জিবিতে বেশ কয়েকটি গ্রামোন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন সোনার বিধায়ক। এনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন বলেন, নিজের অধিকার ও সমাজের উন্নয়নের জন্য 26-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মুসলিমদের। তাই কংগ্রেসের কোনো প্ররোচনায় কান না দিয়ে সরকারের পক্ষে মতদান দিতে তিনি জনগণকে আহ্বান জানান। এদিন প্রায় কোটি টাকার কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন বিধায়ক সাজু। সরকার বদলাইছে 22 বুঝি তোর কি সরকার বদলাই সরকার বদলি তো নাই
এবার কংগ্রেসের এখানে সভা করিয়া দিয়া ইদারে দেখা যায় দোকানে 40 বছর দিছি বা কিতা হইছে না কোন ব্যাংকটা হইছে কোয়া বফত ভাঙ্গা পানি নাই কারেন্ট নাই হগু নাই ডিগ্রি কলেজ এখন নাই হলো ধুম করিয়া ভোট দিলা 40 বছর 31-32 এখন ডিগ্রি কলেজ আলহামদুলিল্লাহ আমি কইয়া যাই আর আল্লাহ যদি জিতেন পয়লা ডিগ্রি কলেজ আপনার জায়গাও ভালো করিয়া হাই স্কুল পাইলাম হায়ার সেকেন্ডারি করার লাগিলে এখন গোবিন্দপুর দিছি বাগপুর দিছি ও অঞ্চলের দোকান হায়ার সেকেন্ডারি স্কুল দিছি ছাত্র পড়িতে আপগ্রেড করিয়া দিছি নয়া বানাই দিছি না ভুল ইন্টারপ্রিটেশন হইব কাম করিয়া দিমু ছোট বড় যা কাম আছে দেখিয়া দিমু পিএইচডি যেটা যেটা নোটিসও আর সরু ট্রান্সফরমার এগুলো লাগে কি ওর পিএইচডি লাগে কি ওর দুই গরুর অসুবিধা এটা চেষ্টা করি এগুলো আমার অখাতর ভিতরে আছে কিন্তু সরকারের লগে লড়াই করিয়া এটা আনা যাইতে না আমার ইয়া খালি গাল তাই জিতিলা কোমর দুয়াই দিয়া আর এলকু তাই দিয়ে তলে তলে সেমর লগে মিলিলাম বলে আমি কিন্তু বেকুফ নি মসজিদ মাদ্রাসার হেফাজতর লাগি চিফ মিনিস্টারের কাছে যেতাম না ওটা বেকুফ তোর কাছে যেতাম সরকার বানাইছে মাইছে ট্যাক্স দিয়ে আর আমি মুখ্যমন্ত্রীর বেতনও আপনারা দিদিকার বুঝবাই নি আপনারা পেস্ট গুলো ইঞ্জিন ঘুম থেকে উঠিয়া লইয়া যে ব্রাশও লাগাই দাঁত গোছাই দিয়ে ওগুর তলে দিয়ে পেস্ট লেখা দেখবা ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস মানে আপনার 5 টাকাও যায় যদি মুখ্যমন্ত্রীর বেতন হয় ডিসির বেতন হয় সরকারের বেতন হয় সেগুলি মানে যেতাম না আমার টাকা তো আছে অন্য না তোর বাড়ি যেতাম আমি কোনো আগুয়া নেই আমি আমার ফান্দে ফান্দে গিয়ে শোনাই বেজান টেকাই আমার হোম আমি আনতাম না কিতা করতাম এর লাগে মাবুই নগরতে হইয়ার অরুণোদয় যারা ফাইস হই ও হারাম ইগু মানু পালা নাই মেশিনও লাগাইয়া তুইব বেড়া ছাড়া হইলে আবার খাটিব অরুণোদয় আবার দরবার হইব বাকি যা রইছে আমরা কংগ্রেসের সভা করি দুই সেন্টারের যে বাক্যত কংগ্রেসের বুট নীল মারবো এই সেন্টার সারা অরুণোদয় একটা অফিস সভা করিয়া দিবি ঝটিকা সফরে শহর শ্রীভূমিতে এলেন অসমের সন্তান তথা ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। আবর্ত ভবনে পা রাখলে লাল কার্পেটে ওনাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। অভিবাদন গ্রহণ করে রাজ্যপাল। এদিকে ছত্তিশগড়ের রাজ্যপাল আগমন উদ্দেশ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস মিডিয়ার সামনে এভাবে ব্যক্ত করেন। सम्मान सम्मान गार्ड आपके सम्मान के लिए हाजिर है। ছত্তিশগড় রাজ্য তিনি রমেন ডেকা মাননীয় অনারেবল রমেন ডেকা মহোদয় তিনি আমাদের এখানে এসেছেন গৌরবান্বিত ছত্তিশগড়ের গভর্নর রমেন ডেকা মহোদয় এসেছেন আর মূলত দুটো উদ্দেশ্য একটা আছে আজকে নিলাম বাজারে সরস্বতী বিদ্যানিকেতনের নতুন গৃহে উদ্বোধন হবে ইনগরেশন হবে এবং একই সঙ্গে একটা সভা হবে ওখানে মাননীয় ছত্তিশগড়ের রাজ্যপাল মহোদয় তিনি অনুদানও দিয়েছেন আর দ্বিতীয় কার্যক্রম কালকে সকালে প্রায় 11টার মধ্যে তিনি শিল্পের বললেন মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র প্রতিষ্ঠ মহোদয়ের ঘরে পৌঁছলেন। এখান থেকে সকাল 9টায় তিনি বেরিয়ে যাবেন আর প্রায় 11টার মধ্যে পৌঁছে যাবেন ওখানে। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি কলকাতায় শ্রীহট্ট সম্মেলনের 150তম বর্ষপূর্তি উপলক্ষে সার্ধশতবর্ষ উদযাপন করা হবে। সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে কলকাতায় 2 দিনব্যাপী অনুষ্ঠান সহ দিল্লি এবং শিলচরে 19শে মে একাদশ শহীদকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হবে। সোমবার শিলচর ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান শ্রীহট্ট সম্মেলনে কলকাতার সভাপতি সুবীর কর পুরকায়স্থ। 1876 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এই বছরে তার 150তম বছর, যেটাকে আমরা উদযাপন করতে যখন গেলাম তখন ভাবলাম যে আমাদের যত শ্রীহট্টীয় কালচারের সঙ্গে যারা যুক্ত সবাইকে নিয়ে আমরা একটা বড় করে একটা অর্গানাইজেশন আমরা করব, যে অনুষ্ঠানের মাধ্যমে যারা প্রতিষ্ঠাতা তাদের প্রতি যে আমাদের
কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং তাদের যে উদ্দেশ্যে ওরা এটা করেছিলেন সেইটাকে যাতে আরো নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা করবার জন্য এটা একটা ছোট্টখাটো একটা অর্গানাইজেশন দিলে হবে না। আমাদের সিওটিও যেখানে পৃথিবীর যেখানে যারা আছেন সবাইকে নিয়ে একসাথে চলবার জন্য আমরা এই উদযাপন করতে চাই এবং সেই কারণে কলকাতা থেকে প্রথম আমরা দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি আমরা কলকাতা থেকে বাইরে বেশি এলাম এমন একটি জায়গায় যেটা বরাক উপত্যকা, যেখানে আমাদের সিওটের যে কালচার সেইটা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সেই শুরু হয়, সারাদিন চলে, রাত্রিবেলা চলে, আলোচনা, সামাজিক অনুষ্ঠান সব কিছুই আমাদের সিওটটা কালচার বেস। তো এইখানে না এলে এটা আমাদের তীর্থস্থান, সেই হিসাবে আমরা এটাকে বেছে নিয়েছি এবং সেই কারণে আমরা এসে সবার সঙ্গে একত্রিত হওয়ার চেষ্টা করি। এমজিএনরেগা আইনের পরিবর্তে মিশন চালুর প্রতিবাদে কাঠিগড়ায় কংগ্রেসের অর্ধদিবস অনশন। অসম প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী ব্লক কংগ্রেসের সভাপতি হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোমবার কাছাড় জেলার কাঠিগড়া ব্লকে অর্ধদিবস অনশন ধর্মঘট পালন করল কংগ্রেস। এমজিএনরেগা আইনের পরিবর্তে মিশন চালুর সিদ্ধান্তকে গরিব, শ্রমজীবী ও গ্রামীণ মানুষের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। কাঠিগড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অনশন ধর্মঘটে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাঠিগড়া ব্লক কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার সহ ব্লক কংগ্রেসের সকল কর্মকর্তা ও প্রায় শতাধিক কর্মী সমর্থক। ওনার আত্মবলিদানের ফলে আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে এবং ওনাকে একটা সম্মান প্রদর্শন করার জন্য ইউপিএ গভর্নমেন্ট ওনার নামে এই এমজিএনরেগা যেটা নামকরণ করা হয়েছিল। অতিশয় দুঃখের ব্যাপার, এই সরকার একে একে প্রত্যেকটা প্রকল্প, যেসব প্রকল্পের আজকে আপনারা জানেন যে নেহেরু থেকে শুরু করে রাজীব গান্ধী থেকে শুরু করে আমাদের প্রয়াত লিডার যারা আছেন, যারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন এবং ওনাদের নামকরণে বিভিন্ন স্কিম ছিল, সেই স্কিমগুলোকে ওনারা অ্যাবলিশ করে দিয়েছেন। এবং তা সবথেকে তাৎপর্যের বিষয় হচ্ছে যে এখন যেটা নামকরণ যেটা ওনারা করেছেন, যেটা মহাত্মা গান্ধীর নামকে ওনারা যেটা মুছে ফেলার যেটা প্রয়াস করছেন, অত্যন্ত নিন্দনীয়। আমরা সমগ্র ভারতবর্ষের পক্ষ থেকে, আমরা কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে গ্রামীণ স্তরকে, গ্রামীণ এবং যে আনস্কিল লেবার আছে গ্রামের, সেই লেবারকে কাজে সমগ্র ভারতবর্ষে যে একটা আইন প্রণয়ন হয়েছিল, যে আইনের মাধ্যমে আজকে গ্রামীণ যে পরিবর্তন এসেছে, আপনারা দেখবেন যে গ্রামে এই এমজিএনরেগা প্রকল্পের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের যে বা যুগান্তকারী যেগুলো আমরা দেখব, যেগুলো রাস্তাঘাট হয়েছিল, যেগুলো উন্নয়ন হয়েছিল, ডেভেলপমেন্ট হয়েছিল, সেই প্রকল্পকে বানচাল করার প্রয়াস চালাচ্ছে এই সরকার। এবং আপনারা দেখবেন যে রেশিও ছিল, আমাদের আগে ছিল রেশিও ছিল 90 এবং 10, যেটা সেন্ট্রালের ছিল 90% শেয়ার এবং স্টেটের ছিল 10% শেয়ার, কিন্তু এখন শোনা যাচ্ছে যেখানে 64 করে দেওয়া হয়েছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এমনিতেও এই সরকার আসার পর থেকে যে এমজিএনরেগার উপর রুলার চালানো হচ্ছে এবং এমজিএনরেগার উপর সাধারণ গরিব মানুষ যারা আজকে মানুষ এই যে মেহনত করে এই যে এমজিএনরেগার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হচ্ছে, উনাদেরকে ভেঙে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সম্পূর্ণভাবে ধিক্কার জানাই। এবং আপনারা জানেন যে উদ্দেশ্য নিয়ে ওনারা যে একটা অ্যাক্ট, যেটা আইন প্রণীত, আজকে এটা লোকসভায় এবং রাজ্যসভায় যেটা লেজিসলেচারের মাধ্যমে আইন প্রণয়ন করে যেটা অ্যাক্ট তৈরি করা হয়েছিল যে সবার সমান অধিকার থাকবে এবং সবাই যাতে এই কাজের সুযোগ সুবিধাটুকু পায়, কিন্তু এই সরকার কি করেছে, এটাকে একটা মিশন করে দিয়েছে। আপনারা জানেন মিশন হচ্ছে একটা অর্গানাইজেশনের কনটেক্সট, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এবং সেই নির্দিষ্ট সময়সীমার পরে এই মিশনটা উঠানো হবে বা ক্যান্সেল করে দেওয়া হবে। কিন্তু আমরা ভাগাবাজার থেকে ফের এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল পুলিশ। কাছাড় জেলায় ফের এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম শামীম আহমেদ লস্কর। তিনি ধলাই থানাধীন ভাগাবাজার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই থানা এলাকার ইসলামাবাদে শামীম আহমেদ লস্কর একটি ফার্মেসি রয়েছে। রবিবার ওই ফার্মেসি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়ো চিকিৎসা কার্যকলাপের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর।
এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উৎসাহ ও উদ্দীপনার কম নেই শিশু থেকে বয়স্কদের মধ্যে। সুসজ্জিত ভেলাঘরের সামনে ঢোল, বাঁশি ইত্যাদি সরঞ্জাম নিয়ে কেউ বা গান বা কেউ নৃত্যরত। কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতিকৃতি রয়েছে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। যেহেতু ভোগালীর আনন্দে মাতোয়ারা, বদরপুর এলাকার অসমিয়া অধ্যুষিত গ্রামগুলো, রবিবার মিডিয়ার প্রতিনিধিরা ছুটে যান রেল শহর বদরপুর থেকে 7 কিলোমিটার দূরস্থিত বরগুল, ঘিলাইজান, আদরকোনা ও বর্তল গ্রামে। ক্ষেতের মাঠে খড়, বাঁশবেতের তৈরি সুসজ্জিত ভেলাঘর সবার দৃষ্টি আকর্ষণ করে। সরস্বতীর প্রতীক বিনা সাজে সুসজ্জিত ভেলাঘর সবাইকে চমকে দেয়। ভেলাঘর সাজাতে পুরুষ ও মহিলা এক হয়ে প্রয়াস নেন, যা সবার মধ্যে উদাহরণ হয়ে থাকবে। নাচে গানের মাধ্যমে ভেলাঘর সাজাতে যেভাবে তারা প্রয়াস নেন তা সবার কাছে দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ভোগালী বিহু উৎসবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান উৎসব উদযাপনকারীরা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ধলাই থানাধীন সপ্তগ্রাম গ্রামে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক 10:30 নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামাবাদের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর ওরফে রিপন সপ্তগ্রাম এলাকায় 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে একটি জমিখণ্ড ক্রয় করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। ওই জমির পাশের রাস্তা দিয়ে প্রতিবেশী তৈবুর রহমান বরগুইয়া ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। রবিবার সকালে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে একটি সালিশ সভা অনুষ্ঠিত হয়। তবে সালিশ বৈঠকে কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অভিযোগ অনুযায়ী রাত 10:30টার দিকে আনোয়ার হোসেনের বাড়িতে না থাকার সুযোগে তৈবুর রহমান বরগুইয়ার নেতৃত্বে একদল লোক আনোয়ার হোসেনের বাড়ির বেড়া জোরপূর্বক খুলে ফেলে। আজ সকালে যোগাচার্য স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শিলচর নরসিংটোলা থেকে এক বিরাট আকারের শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা নরসিংটোলা থেকে শুরু হয়ে প্রথমে সেন্ট্রাল রোড হয়ে সদরঘাটে যায়। সেখানে স্বামী বিবেকানন্দের প্রতি মূর্তিতে মহারাজগণ, ভক্তগণ ও অন্যান্যরা ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর সম্পূর্ণ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে শিলচর রামকৃষ্ণ মিশনে গিয়ে সমাপ্তি হয়। এই শোভাযাত্রায় নানান ধরনের স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন ধরনের সংগঠন, কমিটির সদস্যরা এতে যোগদান করেছিলেন। এ বিষয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদেশানন্দ মহারাজ বক্তব্য রাখেন। সবার সুখে সুখে আমার ভুলব না, ভুলব না, স্বামীর মন্ত্র মোরা ভুলব না, স্বামীর যত্ন মোরা ভুলব না, স্বামীর মন্ত্র মোরা ভুলব না। আজকে সকালবেলায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে
যুব দিবস কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন, সেইটা নিয়ে আজকের আমাদের সকালের অনুষ্ঠান প্রভাত ফেরি। এছাড়া আরও অনেক অনুষ্ঠান আছে। এই দিন আমরা স্বামীজির দেখানো পথে যেন অগ্রসর হতে পারি, আমাদের আত্মবিশ্বাস যেন জাগ্রত হয়, যে আত্মবিশ্বাসের সাহায্যে যে আমাদের মনের অবস্থা সম্বন্ধে যেন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভারতবর্ষকে একবারে সামনের সারিতে নিয়ে যেতে পারি। আজকের যুব সমাজ, যুবতী যেসব মহিলারা আছেন, ভক্তরা আছেন, ভারতবর্ষের মানুষ আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, তারা সবাই স্বামীজির ঠাকুরের মায়ের দেখানো পথে যদি এগোন, তো এই ভারতবর্ষ সুন্দর হয়ে যাবে, স্বর্গে পরিণত হবে। যুব প্রজন্মের কাছে একটা সমস্যা, আজকের দিনে বেকারত্ব বাড়ছে, সেই সঙ্গে নেশার বিভিন্ন ঘটনা বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিবেকানন্দের আদর্শ কতটুকু স্থায়ী থাকতে পারে? হ্যাঁ, আজকের দিনের যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলির মূল কারণ হচ্ছে আমাদের এই সমাজটা খুব ছোট্ট হয়ে যাওয়া। যদি বড় সমাজ, একসঙ্গে 51টি পরিবার থাকতো, তাহলে সবাই সবার নজরে থাকতো, এতটা নিচে নামতে পারতো না আমাদের সমাজ। এটা একটা আছে। কিন্তু এছাড়াও আজকের সমাজের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, যুবক ছেলেদের দিকে, শিক্ষক শিক্ষিকার দিকে, ছাত্রছাত্রীদের দিকে, এরা খুব অ্যালার্ট হয়েছে। অ্যালার্ট হয়ে এরা নিজেদের কিভাবে বড় করা যায়, নিজেদের পায়ে দাঁড়িয়ে, বাবা মায়ের ছত্রছায়া থেকে বেরিয়েছে, নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের কাজটা করা এবং দেশের প্রতি ভালোবাসা। যদি আপনি ওই আমাদের বর্ডারের দিকে তাকিয়ে দেখেন, এই যেসব যুবক ছেলেরা সৈনিক হয়েছে, কি সুন্দরভাবে ভারতবর্ষকে রক্ষা করছে। এছাড়াও অন্যান্য দিক দিয়েও আমাদের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন বা কম্পিউটার সায়েন্স বলুন, সব কিছুতেই ভারতবর্ষ খুব এগিয়ে চলেছে। সেই জন্যে সামান্য কিছু তো খারাপ থাকেই, কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়েই যাবে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস, জাতীয় যুব দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিবেকানন্দ মণ্ডল শালগঙ্গা ও স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ শালগঙ্গা যৌথভাবে পালন করে। সকাল 8টায় মণ্ডল গৃহে মণ্ডলের পতাকা উত্তোলন করেন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। এরপর স্বামীজির প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা শালগঙ্গার প্রধান সড়ক পরিক্রমা করে মণ্ডল গৃহে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রা চলাকালীন স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষিকাগণ স্বামীজির বাণী পরিবেশন করেন এবং টিকল ও আশ্রম তেমাথায় স্বামীজির জীবনী নিয়ে বক্তব্য রাখেন অমিতাভ চক্রবর্তী ও নবারুণ চক্রবর্তী। ভারতাত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী জাতীয় যুব দিবস হিসেবে শ্রীভূমিতে উদযাপন করা হয় শ্রদ্ধা ও আবেগে। সোমবারের প্রেক্ষিতে সকাল 8টায় বর্ণাঢ্য শোভাযাত্রা প্রভাত ফেরি করা হয় শ্রীভূমি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে। শোভাযাত্রা রামকৃষ্ণ মিশনের সামনে থেকে বের হয়। সন্তরবাজার সংলগ্ন স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ, স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ সহ সন্ন্যাসীরা। সমরসতা, সবাইকে ভালোবাসা, সবাইকে আন্তরিকভাবে নিজের করে নেওয়া, এই জিনিসগুলি চলে যাবে। সমস্ত সদ্গুণ রাশি, সমস্ত সৎ বৃত্তি তার ভারতবর্ষ সেই জন্যই রক্ষা করা প্রয়োজন। ভারত শুধুমাত্র স্বামীজির কাছে একটা দেশের খণ্ডই ছিল না, ভূখণ্ড ছিল না, তা ছিল স্বামীজি দেখেছিলেন। যখন স্বামীজি ভারত পরিক্রমা করলেন, তার মধ্য দিয়ে স্বামীজি দেখতে পেলেন শ্রীরামকৃষ্ণকে। ভারতবর্ষ যেন শ্রীরামকৃষ্ণের মূর্তির স্বরূপ। শ্রীরামকৃষ্ণের ভিতরে যেই আধ্যাত্মিকতা তিনি দেখেছিলেন, ভারতের তিনি দেখতে পেলেন ভারতের মধ্যে শ্রীরামকৃষ্ণের যেন জীবনটাকে, তিনি যেন 5000 বছরের ভারতের যে সভ্যতা, দরিদ্রের কুটিরের মধ্যে
স্পন্দিত হচ্ছে সেটা তিনি দেখলেন এবং সেই জন্যই বলছেন, দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার দেবতা হোক, মূর্খ দেব ভব দরিদ্র দেব ভব। স্বামীজি বলছেন। আরেকটা স্বামীজি বলেছেন, যেটা কোনো ভারতের কেন কোনো ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের নামে বাড়িঘর ছেড়ে দেওয়া কোনো একজন সন্ন্যাসী এটা বলতে পারেন না। ভারত আত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম পুণ্য জন্মোৎসব উপলক্ষে বিবেকানন্দ পাঠ মন্দিরের ব্যবস্থাপনায় বিবেকের পথ চলা শুরু হয় উদারবন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের পাশ থেকে। এতে অংশ নেন কাজাকান্তি বিদ্যা মন্দির ও বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য সংস্থা। বিবেকের পথ চলা কান্দিগ্রাম ঘুরে এসে ডায়েট পর্যন্ত গিয়ে সেখান থেকে ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে এসে সমাপ্তি হয়। এতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। রবিবার গুরুকুল ইংলিশ মিডিয়াম হাই স্কুলে অনুষ্ঠিত সভায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্ধারবন্ধ 1432-1434 দু বছরের জন্য 21 সদস্য বিশিষ্ট উদ্ধারবন আঞ্চলিক সমিতি গঠিত হল। সভায় সর্বসম্মতিক্রমে ভাস্কর দাসকে ও নুরুল হুদা লস্করকে সম্পাদক নির্বাচিত করা হয়। এদিন সম্মেলনের শুরু হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন সভাপতি ভাস্কর দাস। এরপর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সম্পাদক নিহার কান্তি রায়। আমরা বলছি, মনের কথা বলতে পারি, সেটাই আমার মাতৃভাষা আর সেটাই আমার বাংলা ভাষা। আমরা সবাই জানি 19 মে যে আর 21 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশেও বলুন আর আমাদের বরাক উপত্যকার জন্য বিরাট বিষয়। একজন সন্ন্যাসী হয়ে আমেরিকার সম্মেলনে এক অনন্য নজির সৃষ্টি করে গেছেন যিনি আর কেউ নয়, নরেন্দ্রনাথ দত্ত, যাকে বলা হয় স্বামী বিবেকানন্দ। বরকলায় শেডোর আয়োজিত 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসে কথা বলেন। এদিন প্রথমে শেডো সংস্থার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তিতে প্রদীপ প্রজ্বলন, মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে স্বামীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এদিনের কার্যসূচির মধ্যে ছিল প্রভাত ফেরি ও কোচিংআজাদের সঙ্গীত, নৃত্য, নাটক ইত্যাদি। কাজের সফল না হওয়া পর্যন্ত তুমি ছেড়ে দিবে না, সেই বাণীকে আমরা মাথায় নিয়ে আমরা এগিয়ে যেতে হবে এবং আমরা আগামী দিনে আমরা এই সমাজকে, এই ভারতবর্ষকে আমরা একটা শক্তিশালী ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার জন্য স্বামীজির আদর্শ, স্বামীজির যে স্কিল আছে, যে দক্ষতা আছে, সেই দক্ষতাকে বাড়িয়ে তাকে যেভাবে কাজে লাগানো যায় সেই উদ্দেশ্যে ভারতবর্ষের বর্তমান সরকার যুব সমাজকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের উপর ট্রেনিং দিয়ে তাদেরকে কাজে লাগানোর জন্য, তারা যদি সঠিকভাবে যদি কাজে লাগে তাহলে দেশের মঙ্গল হবে এবং দেশ গৌরবশালী হবে। শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা গতকাল সম্পূর্ণ হয়। সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন সম্পাদক সুশান্ত কুমার সেন পেশ করেন। পরে কোষাধ্যক্ষ সুপ্রদীপ দত্ত রায় ও আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। প্রাক্তন সভাপতি সব্যসাচী পুরকায়স্থের পুরনো কমিটি ভেঙে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এবারের নতুন সভাপতি নির্বাচিত হন দীপক সেনগুপ্ত। সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে পুনরায় সুশান্ত কুমার সেন ও সুপ্রদীপ দত্ত রায় বহাল রয়েছেন। নির্বাচন পরিচালনায় ছিলেন পরিতোষ দত্ত ও পর্যবেক্ষক হিসেবে লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সাত্তকী দাস। পরে এবারের আঞ্চলিক সভাপতির নবনিযুক্ত সভাপতি দীপক সেনগুপ্ত বক্তব্য রাখেন। আপনারা যারা সমর্থন করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি আন্তরিকতা নিয়ে। সীমাবদ্ধতা অবশ্যই ছিল, সীমাবদ্ধতা তো আমরা জয় করতে পারি না, আন্তরিকতার অভাব ছিল না। আঞ্চলিক সমিতির সহসম্পাদক, আঞ্চলিক সমিতির সাহিত্য সম্পাদক, আঞ্চলিক সমিতির 2 টার্মের সম্পাদক,
কেন্দ্রীয় সমিতির সহ সম্পাদক, জেলা সমিতির সম্পাদক, বর্তমানে ছিলাম কেন্দ্রীয় সমিতির সাহিত্য সম্পাদক। আমি আপনারা আমার উপর যে ভরসা রেখেছেন, এইখানে যারা আছেন তৈমুরদা, যিশুদা, গৌতম দাস, সঞ্জীব দা, সবাই আমার দাদা, আমার আর যারা পরবর্তী সময়ে, আমি দেখুন এইবার একটু বাইরে গেছিলাম, শিলচর এসে আমি অনেককেই এখানে সদস্য করার জন্য, আমি গত 6 তারিখ এসেছি, 7, 8 আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সদস্য করেছি। তো আমি চাই সংগঠনের বিস্তার হোক, আমি চাই সুস্থ সংস্কৃতি চর্চা হোক, আপনাদের পাশে পাবো। আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকে ব্যক্তিগতভাবে আমার নাম্বার থাকবে, আমাকে যোগাযোগ করবেন। সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে চলবো, যেন আগামী 2 বছর বা 1 বছর পরে যে বার্ষিক সভা হবে বা দ্বিবার্ষিক সভা হবে, সেখানে যেন মুখ উজ্জ্বল করে দাঁড়াতে পারি। সমন্বয়, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালি আগামী 22 জানুয়ারি শিলচর গান্ধী ভবনে এসে পৌঁছবে। র্যালিতে অংশগ্রহণকারীদের গান্ধী ভবনে আয়োজিত বরাক ফেস্টিভ্যাল 2য় সংস্করণ অনুষ্ঠানে স্বাগত জানানো হবে। সোমবার স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবসে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজক KRC ফাউন্ডেশনের কর্মকর্তারা। নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালি এবারে খুব ভালো একটা উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগটা হচ্ছে গত জানুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে। এটা বিভিন্ন পুরো নর্থ ইস্ট এবং নর্থ বেঙ্গল নিয়ে 4 তারিখ কলকাতা থেকে শুরু হয়েছে ওদের যাত্রা র্যালি। যেহেতু আমরা বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর আমাদের এই জায়গাতে বাস, সেই জায়গা থেকে আমরা মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, জাতিভেদ ভুলে আমরা একে অপরের সাথে কিভাবে থাকতে পারি, সেই চিন্তাধারা নিয়ে নর্থ ইস্ট র্যালি শুরু করেছে এবার ইন্টিগ্রেশন র্যালি। তো কলকাতা থেকে শুরু হয়েছে। কলকাতা থেকে শুরু হয়ে আমরা আসামের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্টেটে এটা ঘুরছে। তো সেই জায়গা থেকে শিলচরে শুরু হচ্ছে এটা 22 তারিখে, 22 জানুয়ারি। তো 22 জানুয়ারি থেকে শিলচর শুরু হচ্ছে, গান্ধী ভবন, স্থানীয় গান্ধী ভবনে সেটা শুরু হবে। এবং ওই দিন শিলচরে ওরা ডুববে, ইন করবে শিলচরে। তো গান্ধী ভবনের সামনেই আমরা ফ্ল্যাগ ইন করব, ওদেরকে স্বাগত জানাবো। আমরা প্রোগ্রাম সেট করে নিয়েছি। আমরা এটাতে বন্দে মাতরম, যেহেতু বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে চলছে আমাদের, সেইটাকে বজায় রেখে আমরা ভারত মাকে আমরা সম্মান জানাবো নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালিকে। তো আমরা 150 বছর পূর্তি উপলক্ষে সরস্বতী বিদ্যানিকেতন আমাদের সাথে কথা হয়েছে, ওনারা এসে পুরো বন্দে মাতরম গানটাই করবে। তো তারপর আমাদের গান্ধী ভবনে আমাদের শুভারম্ভটা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। গান্ধী ভবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানকে সাথে করে নিয়ে আমরা চলবো। সবচেয়ে আনন্দের বিষয় যেটা হচ্ছে, আমাদের এবার নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালির সাথে গত বছর আমরা করেছিলাম বরাক ফেস্টিভ্যাল। তো সাথে এটা যৌথভাবে বরাক ফেস্টিভ্যালও এখানে KRC ফাউন্ডেশনের বরাক ফেস্টিভ্যাল এখানে যৌথভাবে যোগদান করছে। তো দুটো মিলেই একসাথে অনুষ্ঠান হবে। আমাদের প্রত্যেকেরই দেশকে ভালোবাসার মনোভাব থাকতে হবে, তবেই দেশ বৈভবশালী হবে। হিন্দু ধর্মে ধর্ম কথাটার একটা ব্যাপক অর্থ রয়েছে। ধর্ম বলতে এখানে সত্য কথা বলা, সৎ পথে চলা, সমাজের সেবামূলক কাজ করা, দেশের প্রতি কর্তব্য করা ইত্যাদি অনেক কিছুই বোঝায়। 17 নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মঠে গত 11 জানুয়ারি রবিবার হিন্দু ধর্ম সম্মেলন উপলক্ষে এ কথাগুলি বলেন। আজ থেকে প্রায় 100 বছরেরও আগে আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সম্মেলনে অপর বক্তা গৌরীয় মঠের শ্রীমতে স্বামী ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজ গীতার বিভিন্ন শ্লোক ব্যাখ্যা করে হিন্দু ধর্মের বিশদ আলোচনা করেন। ঈশ্বর, আর কোন ঈশ্বর পৃথিবীতে নেই। আর কোন ঈশ্বরকে যে মানে, সেই ঈশ্বরকেই মানছে না। আমার রাস্তাই শেষ রাস্তা। 1400 বছর আগে সেই ধর্মের স্থাপনা হয়েছিল। ধর্ম তো নয়, রিলিজিয়ন, সেটাতে আসছি। অনেকেই বলে আপনি কি ইমানদার? আরে ইমান শব্দ হচ্ছে আরবীয় শব্দ, অর্থাৎ আপনি যদি আল্লাহতে বিশ্বাস করেন তবেই আপনি ইমানদার, না হলে আপনি ইমানদার হতে পারবেন না। আর আগে, আজকের থেকে 2026 বছর আগে যে ধর্ম এসেছিল, সেই ধর্ম মোটামুটি একই কথা বলেছে যে যদি স্বর্গে যেতে হয়
আমার রাস্তায় যেতে হবে, স্বর্গে আর যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির নেতৃত্বে রবিবার লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে প্রায় শতাধিক যুবক যুবতী আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদে যোগ দেন। এই যোগদান কাছাড়ে গণতান্ত্রিক আন্দোলনকে নতুন গতি দিয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্করের উপস্থিতিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানানো হয়। নতুন যোগদানকারীরা অগপর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার প্রতিজ্ঞা পালন করেন। জেলা সভাপতি রোপন মদক বলেন, যুবশক্তির এই যোগদান কাছাড়ের রাজনীতিতে নতুন দিশা দেখাবে। অগপর মাধ্যমে অসমের উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্করের মন্তব্য করেন, এটি যুব পরিষদের সাফল্য। লক্ষ্মীপুরের যুবশক্তি অগপর সাথে যুক্ত হয়ে অঞ্চলের উন্নয়ন লক্ষ্যে কাজ করবে। স্থানীয় যুবকরা বেকারত্ব উন্নয়ন ও সাংস্কৃতিক সংরক্ষণের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়েছেন বলে জানান। অসম আন্দোলনের 855 জন শহীদদের রক্তের বিনিময়ে গড়া ওই দল অসম গণ পরিষদ। অসম গণ পরিষদ দলে কোনো ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অসম গণ পরিষদ দলে আছি। অসমকে শক্তিশালী করতে হলে অসম গণ পরিষদ দলকে শক্তিশালী করতে হবে। অসম গণ পরিষদ দল যদি শক্তিশালী হয় তাহলে অসমের মানুষরা শক্তিশালী হবে। অতীতে আপনারা দেখেছেন যে দুবার অসম গণ পরিষদ দলের সরকার ছিল এবং 2016 থেকে 2021 পর্যন্ত আমরা জোটের সরকারে ছিলাম। তারপর 21 থেকে এখন 2026-এর প্রায় শেষ মুহূর্তে আমরা সরকারের সাথে জোটে অংশীদার আছি। আমরা অতীতে শুধু আসাম নয়, বরাক উপত্যকায় অসম গণ পরিষদ দলের প্রায় 3-4 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এমনকি বরাক উপত্যকা থেকে অসম গণ পরিষদ দলের মন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন। সেই দিনগুলি আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। এই বিশেষ লক্ষ্মীপুর সমষ্টিতে আপনারা বিগত দিনে দেখেছেন যে আমাদের এপি প্রার্থী একজন মিত্রজোট থেকে লালপানি যে জিপি থেকে মিত্রজোট থেকে আমাদের অসম গণ পরিষদ দলের একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। লক্ষ্মীপুর সমষ্টিতে অসম গণ পরিষদ দল নতুন কিছু এমন নেই। অসম গণ পরিষদ দলের অ্যাক্টিভিটি লক্ষ্মীপুর বিধানসভায় আছে এবং আজকের এই যোগদানের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আগামী দিনে লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে অসম গণ পরিষদ দল আরো অধিক শক্তিশালী ও মজবুত হবে। মেহেরপুর মার্কেট লেন 7A সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো রবিবার। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী বিবেক পোদ্দার। এই টুর্নামেন্টটি মেহেরপুরের 5 স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়। অনুষ্ঠানে বিবেক পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে যুবকদের সুস্থ ও ফিট থাকার আহ্বান জানান। যুব দিবসের প্রাক্কালে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। সম্মান করেंगे দীপক মুনিয়া জি। দীপক মুনিয়া এটাকে জন্য দাবিদার করছে। আশা করি যদি পেয়ে যায় তাহলে আমাদের क्लब का सदस्य, ऑर्गेनाइजर, मेरे छोटे भाई बहन सबको मेरा नमस्कार, मेरा शुभेच्छा। कल युवा दिवस है और आपने आज का दिन ये प्रोग्राम जो स्टार्ट किया है ये बहुत मान्य रखता है। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।